আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আছো, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। নিরাপদে থেকে আমরা অনলাইনে শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং যে যেখানে আছো সেই ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই উপকৃত হচ্ছ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুল হক, প্রভাষক রসায়ন। আজকে আমি রসায়নের একটি চমৎকার টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই টপিকসটি রসায়নের একটি মৌলিক জায়গা। প্রত্যেকেরই এই জায়গাটিতে একটি ভালো ধারণা প্রয়োজন। তাই সকল শিক্ষার্থীর কাছে আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই ক্লাস শেষে আজকে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। আজকে আমি যা আলোচনা করব তা হলো দ্রাব্যতা। আমি গুণগত রসায়নে একটি টপিক হলো দ্রাব্যতা, সেই দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। দ্রাব্যতা রেখা, এটা আমি আজকে দেখাবো। দ্রাব্যতার নীতি, দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল, এই বিষয়গুলোর উপরে আজকে আমরা আলোচনা করব। তো দ্রাব্যতা, প্রথমে আসি যে দ্রাব্যতা কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলে রাখি যে আজকে যে আমরা দ্রাব্যতা পড়ব, সাধারণত এখানে আমরা আয়নিক লবণগুলোর দ্রাব্যতা নিয়ে স্টাডি করি। তাহলে সেই আয়নিক লবণগুলোর সাপেক্ষে আমরা এই দ্রাব্যতাটা আজকে এখানে আলোচনা করব বা দেখাবো। এই দ্রাব্যতা বোঝার জন্য আমাকে প্রথমে বুঝতে হবে দ্রবণ কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে দ্রবণ বলতে আমরা নরমালি বুঝি দ্রব প্লাস দ্রাবক, অর্থাৎ সলিউশন, সলিউট, সলভেন্ট। এখানে দ্রবণের সংজ্ঞা দিতে গিয়ে আমরা এরকমটা বলি, দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলা হয়। একটি দ্রব যখন আরেকটি পদার্থের সাথে, অর্থাৎ দুই বা ততোধিক পদার্থকে মিশ্রিত করলে যদি মিশ্রিত হয়ে এমন হয় যে এর সত্তাগুলো আর খালি চোখে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, অর্থাৎ যখন সম্পূর্ণ দ্রবীভূত হবে, আয়নিত হয়ে, আয়নিক লবণগুলো আয়নিত হওয়ার মাধ্যমে যখন দ্রবীভূত হবে, তখন আমরা খালি চোখে দেখতে পাবো না। অর্থাৎ দ্রবের দশা বিলীন হয়ে দ্রাবকের দশায় একীভূত হয়ে যাবে, খালি চোখে দেখা যাবে না। তখন আমরা বলি সম্পৃক্ত হয়ে গেছে, বা এমন মিশ্রণ হলো সমসত্ব মিশ্রণ হয়ে গেল। সেই মিশ্রণটিকে আমরা বলে থাকি দ্রবণ। যদি এমন হয় মিশ্রণটি সমসত্ব না হয়, তাহলে সেটাকে আমরা মিশ্রণ বলবো, অথবা কলয়েড বলে থাকি, সাসপেনশন বলে থাকি। তাহলে এখানে দ্রবণ বলতে আমরা ট্রু সলিউশন বলবো, ট্রু সলিউশন। ট্রু সলিউশন, ট্রু সলিউশন হলে সেই পার্টিকেল গুলো এমন ভাবে দ্রবীভূত হবে যে আয়নিত হয়ে যাবে, খালি চোখে দেখা সম্ভব নয়, এবং ক্লিয়ার একটি সলিউশন হবে। ট্রু সলিউশনের ক্ষেত্রে যে দ্রবণটা পাওয়া যাবে সেটা স্বচ্ছ একটা দ্রবণ, কোনো ঘোলাটে অবস্থা থাকবে না। তাহলে আমি চিন্তা করি যে এখানে কিছু পরিমাণ পানি নেওয়া হলো। এখানে কিছু পরিমাণ পানি নিয়ে তার মধ্যে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড দেখা যাবে এখানে আয়নিত হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। তাহলে আমরা জানি যে এর দশা হলো কঠিন আর এর দশা হলো তরল। যখন এরা মিশ্রিত হবে, মিশ্রিত হওয়ার পূর্বে এটা হলো দ্রব, দশা হলো কঠিন, আর এটা হলো দ্রাবক, দশা হলো তরল। এই দুটা যখন মিশ্রিত হবে, তখন এর দশাটা বিলীন হয়ে যাবে, কঠিন দশা বিলীন হয়ে যাবে, কারণ আয়নিত হওয়ার পর এই দশাটা আর থাকবে না, তাহলে তরল দশায় উপনীত হয়ে যাবে। তাহলে এদের মিশ্রণের ফলে যে দ্রবণটা হবে সেই দশাটা হবে তরল। এখানে হলো এটা কঠিন ছিল আর এখানে এটা তরল।
তাহলে আমরা বলতে পারি যে মিশ্রণের পূর্বে যে পদার্থটা কঠিন ছিল, মিশ্রণের পরে সেই দশা বিলীন হয়ে গেল। তাহলে আমরা দ্রব চিনতে পারি যে সলিড দ্রব যদি হয়, লিকুইড দ্রাবকের সাথে মিশ্রিত করলে সাধারণত সলিড পদার্থের দশা বিলীন হয়ে যাবে। তাহলে এটি দ্রব, অর্থাৎ যে পদার্থ দ্রবীভূত হবে সেটি হলো আমাদের দ্রব, আর যাতে দ্রবীভূত হলো বা হবে সেটি হলো আমাদের দ্রাবক। আমরা যদি কঠিন ছাড়া যদি তরল দেখি, এবং তরল এটাও তরল, দুটি পদার্থ মিশ্রণীয় হয় তখন তরল তরল দ্রবণ হয়। আবার যদি চিন্তা করি গ্যাস, তাহলে গ্যাসও তরলে দ্রবীভূত হতে পারে। তাহলে এই দ্রবের প্রকৃতিটা কঠিন, তরল এবং গ্যাস, এই তিন ধরনের পদার্থ এখানে আমরা দ্রব হিসেবে চিন্তা করব। দ্রাবকটা সবসময় আমরা তরল হিসেবে চিন্তা করব। আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে কঠিন দশায় থাকে অধিকাংশ দ্রব, আবার কিছু পদার্থ আছে তরল, আবার গ্যাস দ্রবীভূত হয়ে থাকে। তাহলে এখন আমাদের এই উদাহরণটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে 100 গ্রাম পানি এখানে নেওয়া হয়, 100 গ্রাম পানি নিয়ে আমি যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চিন্তা করি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে আমি 1 গ্রাম করে লবণ দিব আর নাড়তে থাকবো একটি গ্লাস রড দিয়ে। 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, 2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নাড়তেছি আর সোডিয়াম ক্লোরাইড যোগ করতেছি, এভাবে 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম এভাবে যোগ করতে করতে একটা সময় দেখবো যে 36 গ্রাম এই সোডিয়াম ক্লোরাইড যোগ করে আমি নাড়লাম, দ্রবীভূত হলো। এরপরে যদি আর 1 গ্রাম লবণ দেওয়া হয়, সেটা যতই নাড়া হোক না কেন এই তাপমাত্রায় আর দ্রবীভূত হচ্ছে না। আমরা তাহলে বলতে চাচ্ছি এখানে যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 100 গ্রাম পানিতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমি 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম এভাবে লবণ যোগ করতে থাকি আর নাড়তে থাকি, সর্বোচ্চ 36 গ্রাম লবণ এই টেম্পারেচারে দ্রবীভূত হবে। এর পরবর্তীতে আর দ্রবীভূত হবে না। তাহলে এই যে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হলো এই টেম্পারেচারে, এই সর্বোচ্চ পরিমাণটাই হলো দ্রাব্যতা। তাহলে আমরা দ্রাব্যতা বলতে পারি যে একটি নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে এর সংজ্ঞা দিতে গেলে আমাদের প্রথমেই যেটি উল্লেখ করতে হবে, এই তাপমাত্রাটি আমাদের ফিক্সড করে দিতে হবে। তাহলে আমাদের বলতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে সর্বোচ্চ পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে তাপমাত্রাটা নির্দিষ্ট রাখতে হবে এবং দ্রব যোগ করে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে সর্বোচ্চ পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, সেই সর্বোচ্চ পরিমাণটাকে বলা হবে দ্রাব্যতা। তাহলে আমি যদি বলি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে তুমি কি বুঝো? সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে তুমি কি বুঝো? তখন তুমি অবশ্যই বলবা যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে বোঝায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে বা 100 গ্রাম পানিতে 36 গ্রাম লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে এটি হলো এই তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ। তাহলে কোন একটা দ্রাবকের নির্দিষ্ট পরিমাণে যে সর্বোচ্চ পরিমাণ লবণ দ্রবীভূত হয়, ওই যে দ্রবণটা তৈরি করে সেই দ্রবণটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। তাহলে সর্বোচ্চ পরিমাণ লবণ দ্রবীভূত অবস্থায় যখন থাকবে সেই দ্রবণটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। আমরা আরো সহজে বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণটা লাগবে সেটাই তার দ্রাব্যতা বোঝায়। এখন আমি এখানে দ্রাব্যতার সংজ্ঞা দিতে গিয়ে বললাম যে নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট আয়তন দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয় সেই পরিমাণটাকে দ্রাব্যতা বলা হচ্ছে। তাহলে এই পরিমাণগুলো যদি আমি ফিক্সড করে দিই, তাহলে এমন হতে পারে যে আমি বলতে পারি যে প্রতি লিটার আয়তনে যত মোল দ্রব দ্রবীভূত হবে সেটাই তার দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা একক হতে পারে
মোল পার লিটার। তাহলে আমি দ্রাব্যতাকে মোল পার লিটার এককে প্রকাশ করতে পারি। আবার আমি বলতে পারি যে প্রতি লিটারে যত গ্রাম দ্রবীভূত হবে সেটাই তার দ্রাব্যতা। তাহলে আমরা দ্রাব্যতাকে গ্রাম পার লিটার এককে প্রকাশ করতে পারি। আবার এটিও বলতে পারি যে এখানে যে দ্রাবকের আয়তন আমি প্রতি 100 গ্রাম চিন্তা করলাম, প্রতি 100 গ্রামে সবসময় প্রতি 100 গ্রামে যত গ্রাম দ্রবীভূত হবে সেটাই তার দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতার একক আমরা এভাবেও প্রকাশ করতে পারি, গ্রাম পার 100 গ্রাম। তাহলে তিন ভাবে আমরা দ্রাব্যতার এককটা প্রকাশ করতে পারি। তাহলে এই দ্রাব্যতার সংজ্ঞা দিতে গিয়ে কেউ যদি বলে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকেই দ্রাব্যতা বলে বলতে পারে। আবার কেউ বলতে পারে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রাবকে যে পরিমাণ বা যে সর্বোচ্চ পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকেই দ্রাব্যতা বলে। আবার এটিও আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রাবকে যে সর্বোচ্চ পরিমাণ বা যত মোল দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকেই বলা হয় দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতার একক থেকে আমরা সংজ্ঞাগুলো ফিক্স করতে পারি। পার লিটারে যত গ্রাম দ্রবীভূত হবে সেটাও দ্রাব্যতা হতে পারে, পার লিটারে যত মোল দ্রবীভূত হবে সেটাও দ্রাব্যতা হতে পারে, প্রতি 100 গ্রামে যত গ্রাম দ্রবীভূত হবে সেটাও দ্রাব্যতা হতে পারে। নরমালি আমরা যখন এভাবে একক বিহীন দেখি, একক নাই, দ্রাব্যতার মধ্যে কোনো একক নাই, তখন আমরা এইটাকেই বুঝে থাকি যে গ্রাম এককে এই মানটা প্রতি 100 গ্রামে যত আছে সেই মানটাকে একক বিহীন এইভাবে আমরা প্রকাশ করে থাকি। তবে যদি একক থাকে তখন এইভাবে বলাই থাকবে, যেমন 6.15 মোল পার লিটার। তাহলে এটা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এত বলতে কি বোঝো? এটা বলা থাকতে পারে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এত বলতে বোঝায় প্রতি লিটারে এই 6.15 মোল দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত হয়। আবার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এটাও থাকতে পারে 360 গ্রাম পার লিটার। এটা বোঝাচ্ছে প্রতি লিটারে 360 গ্রাম। এখানে এই তিনটি মান একই অবস্থা বোঝাচ্ছে। এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে এখানে প্রতি 100 গ্রামে যদি 36 গ্রাম হয় তাহলে 1 লিটার মানে 1000 গ্রামে তাহলে 360 গ্রাম দ্রবীভূত হবে। তাহলে এই মানটা একই মান বোঝাচ্ছে। আবার এই গ্রামটাকে যখন আমরা মোলে কনভার্ট করি তখন 6.15 মোল হবে। আমরা আণবিক ভরকে এই গ্রামটাকে আণবিক ভর দিয়ে ভাগ করলে 360, এটাকে যদি আমরা মোলার ভর, এক মোলের ভর হলো 58.5 গ্রাম পার মোল, এটা দ্বারা ভাগ করি তাহলে সেই মানটা আসবে 6.15 মোল। এই মোলটা হলো পার লিটারের জন্য। তাহলে আমরা বলতে পারি দ্রাব্যতা এত মোল পার লিটার। তাহলে এখানে অর্থ দাঁড়াচ্ছে দ্রাব্যতাকে আমরা মোল পার লিটার, গ্রাম পার লিটার, গ্রাম প্রতি 100 গ্রাম যে কোনো ভাবে প্রকাশ করতে আমরা পারি। তাহলে দ্রাব্যতা সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা নিলাম যে দ্রাব্যতা বলতে কি বোঝায়। এখন আমাদের দ্বিতীয় টপিক হলো দ্রাব্যতা রেখা। তাহলে দ্রাব্যতার সংজ্ঞা দিতে যে আমরা একটা তাপমাত্রাকে ফিক্স করলাম, দ্রাবকের পরিমাণ ফিক্স করলাম, তখন যে সর্বোচ্চ পরিমাণ দ্রব লাগে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সেটাই আমাদের দ্রাব্যতা। এখন আমি যদি এই লবণের কথাই বলি যে 100 গ্রাম পানিতে এখানে 36 গ্রাম লবণ দ্রবীভূত হলে এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত হয়ে যায়। কিন্তু আমি যদি এই 100 গ্রাম পানিতে এখানে 37 গ্রাম লবণ দিই, তাপমাত্রা যদি আমি চেঞ্জ করি, এই তাপমাত্রায় থাকলে দেখা যাবে দ্রবীভূত হবে না। 36 গ্রাম দ্রবীভূত হওয়ার পর আর 1 গ্রাম লবণ এখানে তলানি পড়ে যাবে, কেলাসিত হয়ে যাবে এই তাপমাত্রায়। বাট আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করতে থাকি তাহলে এই লবণটা আবার দ্রবীভূত হয়ে যাবে। তাহলে দেখা যাবে আমি এই 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি করে ফেললাম, তখন দেখা যাবে এই 37 গ্রাম লবণ দ্রবীভূত হয়ে গেল। আমি যদি আবার এখানে চিন্তা করি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে 100 গ্রাম পানিতে কতটুকু লবণ দ্রবীভূত হবে, তখন আমরা দেখব যে 39 গ্রাম দ্রবীভূত হবে।
তাহলে এই তাপমাত্রা এটা ছিল, এই তাপমাত্রায় দ্রাব্যতা এটা, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হলো 39। তাহলে আমি বলতে পারি এই যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, পাশাপাশি দ্রাব্যতাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতার কি পরিবর্তন সেটা আমরা চাইলে লেখচিত্রের মাধ্যমে দেখাতে পারি। যেমন এই তিনটি বিষয়কে যদি আমরা এদিকে প্লট করি, যে দ্রাব্যতা এইদিকে নিলাম আর এদিকে আমি তাপমাত্রা। এখন আমি যদি মনে করি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেখানে 36, তাহলে আমি এখানে একটি বিন্দু পাবো। আমি তাপমাত্রা আরো বৃদ্ধি করলাম 50, তখন আরেকটু বৃদ্ধি পাবে। আমি যদি তাপমাত্রা আরো বৃদ্ধি করি, যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আরেকটু বৃদ্ধি পাবে। তাহলে আমি বলতে পারি যে এরকম একটা লেখচিত্র পাওয়া যাচ্ছে। এই তিনটা বিন্দু যোগ করে আমি একটি লেখচিত্র পেয়েছি। আমি তাপমাত্রা পরিবর্তন করলাম, দ্রাব্যতা পরিবর্তিত হয়ে গেল। তাহলে এখানে আমি বলতে পারি দ্রাব্যতা হচ্ছে তাপমাত্রার একটি ফাংশন। আমরা যেমন y fx একটা ফাংশন পাই, যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান পাই, তখন আমরা বলি y is the function of x। তাহলে এখানে আমরা বলতে পারবো যে দ্রাব্যতা হচ্ছে তাপমাত্রার একটি ফাংশন, কারণ তাপমাত্রা পরিবর্তন করলে দ্রাব্যতা পরিবর্তিত হয়ে যাচ্ছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা একটি দ্রাব্যতা পাই, 50 এ একটি পাই, 100 তে একটি পাই। এই মানগুলো প্লট করলে একটি রেখা পাওয়া যায়। এই রেখাটিকে আমরা বলতেছি দ্রাব্যতা রেখা। এই দ্রাব্যতা রেখাটি আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আমি যদি কাউকে প্রশ্ন করি যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই সোডিয়াম ক্লোরাইড কতটুকু দ্রবীভূত হবে, অথবা আমি যদি লবণ চেঞ্জ করে দেই যে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর দ্রাব্যতা দেওয়া থাকলো, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর দ্রাব্যতা হলো 80। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর দ্রাব্যতা কত, তাহলে অনেকেই ঐকিক নিয়ম করার চেষ্টা করবে, কিন্তু ঐকিক নিয়মে এটা করলে হবে না, কোনো সূত্র দিয়েও করা যাবে না। তাহলে আমি কিভাবে বের করব যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই সোডিয়াম নাইট্রেট লবণের দ্রাব্যতা 80, তার মানে হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিতে 80 গ্রাম সোডিয়াম নাইট্রেট লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত হয়। এখন কথা হলো যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত গ্রাম লবণ দ্রবীভূত হবে। নিশ্চয়ই তোমরা চিন্তার মধ্যে পড়ে গেছো যে এটা কিভাবে আমরা বের করতে পারি। তাহলে দ্রাব্যতা আমরা যে বুঝলাম, আমাদের কাছে দ্রাব্যতা থেকে দ্রাব্যতার লেখচিত্র মানে দ্রাব্যতার রেখা, এটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই গুরুত্বপূর্ণ, আমরা এই দ্রাব্যতা রেখা যদি আমাদের জানা থাকে, ওই দ্রাব্যতা রেখা থেকে যে কোনো তাপমাত্রায় ওই লবণের কত গ্রাম দ্রবীভূত হবে এটা বলে দিতে পারি। যে কোনো তাপমাত্রায় ওই লবণের কত গ্রাম দ্রবীভূত হবে সেটা দ্রাব্যতা রেখা থেকে আমরা সহজেই বলে দিতে পারি। কিভাবে? যেমন এদিকে আমার এই তাপমাত্রাগুলোর মান জানা আছে, 25 ডিগ্রি, 50 ডিগ্রি, এভাবে 100 ডিগ্রি। তাহলে আমি যদি এই লেখচিত্রটা প্লট করার সময় এই প্রত্যেকটা গ্রাফ পেপারে এরকম ছোট ছোট দাগ কাটা থাকে, তাহলে এদিকে যেহেতু আমি তাপমাত্রা নিচ্ছি, যেমন 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এইভাবে 100 ডিগ্রি পর্যন্ত আমি নিলাম। আর এদিকে দ্রাব্যতা 0, তারপরে 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, 40, 50, 60 এইভাবে নেওয়া হলো। নিয়ে আমি এই লেখচিত্রটি পেয়েছি যে 10, 20, 30 এরকম একটি লেখচিত্র পাওয়া গেল। এই লেখচিত্র থেকে আমি ইজিলি বলে দিতে পারবো যে কোনো তাপমাত্রায় কত গ্রাম দ্রবীভূত হবে। কিভাবে? যেমন আমাকে বলা হলো 35 ডিগ্রি সেন্টিগ্রেডের দ্রাব্যতা কত, তাহলে আমি এই লেখচিত্র থেকে খুঁজে বের করব 35 ডিগ্রি কোথায় আছে। যেমন এটা যদি হয় 20 ডিগ্রি, এটা হয় 30 ডিগ্রি, এটা হয় 35, তাহলে আমি এদিকে যোগ করব। যোগ করার পর এবার এদিকে টান দিব, তখন এদিকে যেমন তাপমাত্রার সাথে ম্যাচ করবে, ঠিক এদিকে দ্রাব্যতার সাথে ম্যাচ করবে। যেমন এখানে আমি যদি বলি যে এটা হলো 36, তাহলে এখন আমি এর মাঝামাঝি কোনো তাপমাত্রায় জিজ্ঞেস করবো যে এই তাপমাত্রায় কত, তাহলে এখানে যোগ করবো। এটা যদি হয় 36, এটা যদি হয় 37, তাহলে 36 এবং 37 এর মাঝামাঝি এখানে একটা, তার মানে 0.5 বলতে পারি এখানে ডিফারেন্স।
তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 36.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে। এখন আমি যদি এইখানে যে কোনো তাপমাত্রায় বের করতে চাই তাহলে এদিকে যোগ করব। তাহলে এই তাপমাত্রা এখানে রেকর্ড করা আছে এবং এই দ্রাব্যতা এখানে রেকর্ড করা আছে, কারণ আমি লেখচিত্র যখন অঙ্কন করব ক্ষুদ্র ক্ষুদ্র এদিকে রাখা পাবো, প্রত্যেক গড় সমান কত সেটা আমি হিসাব করে বের করতে পারবো। তাহলে এই লেখচিত্রটা আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে কোনো লবণের ক্ষেত্রে দ্রাব্যতা রেখা যদি আমার জানা থাকে তাহলে 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যে কোনো তাপমাত্রায়, সেটা হোক 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 ডিগ্রি সেন্টিগ্রেড, হোক 35, হোক 40, হোক 60, যে কোনো তাপমাত্রায় আমি বলে দিতে পারতেছি কত গ্রাম লবণ দ্রবীভূত অবস্থায় থাকবে বা তার দ্রাব্যতা কত। এখন মজার বিষয় হলো এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখলাম তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। এমন কিছু লবণ রয়েছে তাপমাত্রা বৃদ্ধি করলেও দ্রাব্যতা বৃদ্ধি পায় না, বরং হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি এই লেখচিত্রে দ্রাব্যতা বনাম তাপমাত্রা, লেখচিত্র যেমন এরকম হতে পারে, আবার এটা এই নিচের দিকে আসতে পারে। এই লেখচিত্র বোঝাচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, আবার এটা বোঝাচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। দুই ধরনের লেখচিত্র, দুই ধরনের লবণ রয়েছে আমাদের। কিছু লবণ যখন পানিতে দেওয়া হয় আয়নিত হওয়ার সময় আমরা তাহলে এটা দেখি কিভাবে এই লেখচিত্রগুলো ব্যাখ্যা করা যায়। আমরা বিভিন্ন লবণের ক্ষেত্রে দ্রাব্যতা রেখা বিভিন্ন রকম পেয়ে থাকি। আমরা যদি দেখি এখানে বিভিন্ন লবণ দেখানো হলো, বিভিন্ন লবণের ক্ষেত্রে দ্রাব্যতা বিভিন্ন রকম। এখন আমরা যদি বলি যে দ্রাব্যতা বলতে কোন টেম্পারেচারটা আমরা মিন করব, সেটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম যেমন সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে কি বুঝো, তখন এটা যদি বলা হয় তখন নিশ্চয়ই তুমি বলবা যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে 36 গ্রাম লবণ দ্রবীভূত আছে বা দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মের যে তাপমাত্রা সেটা হলো 25। তাহলে এখানে যদি আমি বলি যে এখান থেকে 0, 25, 50, 75, এখানে হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তাহলে এই 25 থেকে যদি আমি বরাবর যোগ করি তাহলে এই যে বিন্দুগুলো সেই বিন্দুগুলোই নরমালি আমরা সলিউবিলিটি বা দ্রাব্যতা বুঝবো সোডিয়াম ক্লোরাইডের। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের লেখচিত্রের এটাকে আমরা বুঝবো যে এই বিন্দুতে সোডিয়াম ক্লোরাইড 36 গ্রাম ইন 100 গ্রাম ওয়াটার। এই সোডিয়াম ক্লোরাইডের 36 গ্রাম দ্রবীভূত হচ্ছে 100 গ্রাম পানিতে, এটাই হলো তার দ্রাব্যতা। তেমনি এই লেড নাইট্রেটের ক্ষেত্রে এখানে একটা পরিমাণ আছে, সেটা এদিকে আমি যোগ করলে বলে দিতে পারবো, এই বিন্দুতে তাহলে এদিকে যোগ করলে বলে দিতে পারবো, এই বিন্দুতে এদিকে যোগ করলে বলে দিতে পারবো। সাপোজ আমি মনে করলাম যে এখানে 70, তাহলে বোঝাচ্ছে এই মানটা এখানে যদি 70 হয় তাহলে এখানে 70 এর উপরে, তাহলে সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে অনেক বেশি দ্রাব্যতা পাওয়া যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 90 এর উপরে, সাপোজ এটা হলো 92 গ্রাম। তাহলে লেড
সোডিয়াম নাইট্রেট লবণের ক্ষেত্রে দেখা যাচ্ছে 92 গ্রাম সল্ট 100 গ্রাম পানিতে দ্রবীভূত হচ্ছে। তাহলে আমি বলতে পারি সোডিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 92। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই কিন্তু এইভাবে লেড নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, এটা হলো পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এখন মজার বিষয়টা হলো এখানে একটি লবণের দ্রাব্যতা, যেমন এটা সোডিয়াম ক্লোরাইডের থেকে কম, আমি মনে করতেছি সোডিয়াম ক্লোরাইড যেমন 36, আমি মনে করতেছি যে 30, সেটা হলো পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এর দ্রাব্যতা। তাহলে পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 30 বলতে বোঝায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার দ্রাব্যতা হলো 30। 100 গ্রাম পানিতে 30 গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। সঙ্গত কারণে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কম। খুবই ইম্পর্টেন্ট কথা বলছি আমি, যে সোডিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কম, কিন্তু দ্রাব্যতা রেখা থেকে আবার বোঝায় তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা পরিবর্তন হয়। পরিবর্তনটা এর ক্ষেত্রে যেরকম হয় এর ক্ষেত্রে এরকম হয় না। মনে হতে পারে তাপমাত্রা বাড়ালে এর লবণের দ্রাব্যতা বাড়বে, এরও বাড়বে, তাহলে এরটা বেশি বাড়বে, এরটা সবসময় কম থাকবে, এরকম মনে হতে পারে, কিন্তু এরকম মনে করার কোনো সুযোগ নাই। যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাই দ্রাব্যতা বাড়তেছে খুবই ধীরে ধীরে, আর পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখা যায় দ্রাব্যতা খুব দ্রুত বাড়তেছে। তার মানে এই বিন্দুতে যে ক্রস করে ফেলব, তাহলে এটা 30 এবং 40 এর মাঝামাঝি যদি মনে করি, তাহলে আমি বলতে পারি 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে দুইটি লবণের দ্রাব্যতা সেম। আমি যখন তাপমাত্রা এরও বাড়াচ্ছি, 25 থেকে 35 করলাম, এরও 25 থেকে 35 করলাম, তখন দেখা যাবে যে 100 গ্রাম পানিতে পটাশিয়াম ক্লোরাইড যত গ্রাম দ্রবীভূত হবে, সোডিয়াম ক্লোরাইডও ঠিক তত গ্রামই দ্রবীভূত হবে। দুইটা লবণের দ্রাব্যতা সেম হয়ে যাবে। বাট এই টেম্পারেচার ক্রস করার পর পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বেড়ে গেল। এখন যদি আমি প্রশ্ন করি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত, তখন এটার থেকে এটার দ্রাব্যতা বেশি। এখানে যেমন আমি যদি এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড এদিকে যুক্ত করি, তাহলে এইদিকে যুক্ত করলে এটা বোঝাবে। তাহলে আর সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এটা, তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 50 ডিগ্রিতে দেখা যাবে মাত্র 1 গ্রাম বৃদ্ধি পেল, যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 37 গ্রাম দ্রবীভূত হলো। বাট এটা থেকে বোঝাচ্ছে যে 37 গ্রাম, এটা হলো সাপোজ 41 গ্রাম। তাহলে মজার বিষয়টা এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 30, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36, এটার থেকে এটা বেশি। বাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 41, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হলো 37। যখন তাপমাত্রা বাড়ানো হলো তখন দ্রাব্যতার ব্যাপক পরিবর্তন হয়ে গেল পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমি এটাই বোঝাতে চাচ্ছি, কিছু লেখচিত্র দেখাচ্ছে খুব দ্রুত উপরের দিকে উঠতেছে, তাহলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এদের দ্রাব্যতা দ্রুত বাড়ে। এর মানে এই না যে এই লবণের দ্রাব্যতা আরেকটা লবণের সাথে আমি বলতে পারবো যে এটা বেশি। যেমন এইখানে এই লবণটা আরো দ্রুত বাড়তেছে, এটাও বাড়তেছে, কিন্তু এখন যদি এই লবণটা আমি চিন্তা করি, তাপমাত্রা বাড়াচ্ছে কিন্তু বাড়তেছে না, দ্রাব্যতা বাড়তেছে না। এক একটা লবণ তাহলে এক এক ভাবে দ্রাব্যতা বাড়ে। তাহলে তাপমাত্রা চেঞ্জের সাথে দ্রাব্যতার যে চেঞ্জ সকল লবণের ক্ষেত্রে একরকম হবে না। কোনো কোনো ক্ষেত্রে ধীরে ধীরে বাড়বে, কোনো কোনো ক্ষেত্রে দ্রুত বাড়বে, আবার কোনো কোনো ক্ষেত্রে হ্রাস পাবে। হ্রাসটাও কোনো লবণের ক্ষেত্রে দ্রুত হ্রাস পায়, কোনোটা ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে এই লেখচিত্রগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা বলে দিতে পারবো যে কত তাপমাত্রায় কত গ্রাম লবণ দ্রবীভূত থাকে। এই হলো আমাদের দ্রাব্যতা রেখা। এবার এই দ্রাব্যতা রেখা থেকে আমরা আরেকটি প্রশ্নের উত্তর দিতে পারি, সেটা হলো কিছু লবণের ক্ষেত্রে দ্রাব্যতা বাড়ে, আবার কিছু লবণের ক্ষেত্রে দ্রাব্যতা হ্রাস পায়। এরকমটা কেন হয়? যেমন সোডিয়াম সালফেটের দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, তাপমাত্রা বাড়ালেও হ্রাস পাচ্ছে। তাহলে দেখো লবণ যখন দ্রবীভূত হয়, যেমন সোডিয়াম নাইট্রেট, এই লবণটা যখন পানিতে দেওয়া হয় তখন এটা দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়ে সোডিয়াম আয়ন প্লাস নাইট্রেট আয়ন,
এই আয়নিক বিক্রিয়াটির উপর নির্ভর করে যে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। এই আয়নিক বিক্রিয়া দেখা যায় তাপোৎপাদী অথবা তাপহারী হয়। লাসাতেলের নীতি অনুসারে যদি এই বিক্রিয়াটা তাপহারী হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে আয়নিক হওয়ার প্রক্রিয়াটা বৃদ্ধি পাবে, তার মানে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে যাবে, তাহলে দ্রুত দ্রাব্যতা বাড়বে। আর যদি তাপহারী হয় তাহলে দেখা যাবে যেমন সেরিয়াম সালফেট এই লবণটি আয়নিত হলে সেরিয়াম 3+ প্লাস সালফেট 2-, এটা দুইটা আয়ন, এটা তিনটা। এখন দেখা যাবে এই প্রক্রিয়াটা হলো তাপোৎপাদী, তাহলে যখন এটা আয়নিত হয় সাথে এখানে তাপ উৎপন্ন হয়। এবার তাপমাত্রা বৃদ্ধি করলে এই তাপের সাহায্যে এরা পশ্চাৎ দিকে চলে আসে। লাসাতেলের নীতি অনুসারে জানি তাপমাত্রা এখানে বাড়ালে তাহলে সাম্যাবস্থা পশ্চাৎ দিকে আসবে, তার মানে অধক্ষিপ্ত হয়ে যাবে, কেলাসিত হয়ে যাবে। এই লবণটা বরং কেলাসিত হবে, তাপমাত্রা বাড়ানো হবে, ওই পানি থেকে নিচের দিকে তলানি পড়ে যাবে, ফলে দ্রাব্যতা তাহলে হ্রাস পাচ্ছে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে সকল লবণের আয়নিক প্রক্রিয়া তাপহারী তাদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাহলে এই সবগুলো গ্রাফ সবাই তাপহারী প্রক্রিয়া। আমরা বলতে পারি সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ক্লোরাইড, lead নাইট্রেট, এই পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এই লবণগুলোর যে আয়নিক বিক্রিয়া সেগুলো হচ্ছে সব তাপহারী, তাই তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। আবার লিথিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেরিয়াম সালফেট এই লবণগুলো যখন আয়নিত হয় সেই আয়নিক বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী হওয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে এরা আবার পশ্চাৎ দিকে চলে আসে, মানে অধক্ষিপ্ত হয়, দ্রাব্যতা হ্রাস পায়। এবার এখান থেকে আমরা আরেকটি প্রশ্নের উত্তর দিতে পারি। কিছু কিছু লবণের ক্ষেত্রে দেখা যায় দ্রাব্যতা প্রথমে বৃদ্ধি পায়, একটি নির্দিষ্ট মানে পৌঁছার পর ধীরে ধীরে আবার হ্রাস পায়। এই উদাহরণটি আমরা দিতে পারি সোডিয়াম সালফেট একটু 10 পানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সোডিয়াম সালফেট ইনটু 10 পানি এটা হলো গ্লোবাল লবণ। এই সোডিয়াম সালফেট এটা হলো আর্দ্র সোডিয়াম সালফেটের দুটি কেলাস আমরা দেখতে পাই, এক হলো হেপ্টাহাইড্রেট আর একটা হলো ডেকাহাইড্রেট। আর অনার্দ্র সোডিয়াম ক্লোরাইডকে আমরা এভাবে লিখি সোডিয়াম সালফেট। প্রথম দিকে দ্রাব্যতা বৃদ্ধি পেতে থাকে, তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তার কারণটি কি? তার কারণ হলো এই প্রথমে আমরা কেলাসিত পদার্থ নিয়েছি, এই কেলাস থেকে পানি মুক্ত হতে থাকে। তাহলে কেলাস পানি মুক্ত হলে সোডিয়াম সালফেট প্লাস পানি, এখানে 10 পানি, ধীরে ধীরে পানি মুক্ত হতে থাকবে। আর এই তাহলে আমরা বলতে পারি এই কেলাস থেকে পানি মুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি হলো তাপহারী। আর আমরা তাপহারী প্রক্রিয়ার ক্ষেত্রে জানি তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়বে। তাহলে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমি স্টার্ট করি, বৃদ্ধি পেতে পেতে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমি বাড়াবো। যখন এই পর্যন্ত পৌঁছবো 32.4 ডিগ্রি পর্যন্ত পৌঁছবো তখন এই সম্পূর্ণ কেলাস পানি মুক্ত হয়ে যাবে, তার মানে সোডিয়াম সালফেট হয়ে যাবে। এই বিন্দুতে এসে এই সোডিয়াম সালফেট হয়ে গেল। এবার তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে সোডিয়াম সালফেট আয়নিত হবে। সোডিয়াম সালফেট আয়নিত হয়ে সোডিয়াম প্লাস এবং সালফেট 2-। তাহলে এখানে এসে দেখা যায় সোডিয়াম সালফেটের আয়নিত প্রক্রিয়াটি তাপ উৎপাদী হয়ে যায়। তাই তাপমাত্রা বৃদ্ধিতে এবার ধীরে ধীরে দ্রাব্যতা কিছুটা কমে যায়। তাহলে একই লবণের ক্ষেত্রে দুই ধরনের রেখাচিত্র পাওয়া যাচ্ছে, প্রথমে বৃদ্ধি পেল পরে হ্রাস পেল। তাহলে একটা তাপমাত্রার পরে তার দশারও পরিবর্তন হয়ে গেল বা কেলাসের পরিবর্তন হয়ে গেল। যেমন এখান থেকে এখানে আমরা বলতে পারি এটা হলো কেলাস বা আর্দ্র সোডিয়াম সালফেট, আর এখান থেকে বলতে পারি অনার্দ্র সোডিয়াম সালফেট। তাহলে এই যে দশার পরিবর্তন হলো যে তাপমাত্রায়, এই তাপমাত্রাকে বলা হয় পরিবৃত্তি তাপমাত্রা। অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত দ্রাব্যতা বৃদ্ধি পায়, অতঃপর দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে যে সর্বোচ্চ তাপমাত্রা পর্যন্ত দ্রাব্যতা সর্বোচ্চ, অতঃপর তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়, সেই সর্বোচ্চ তাপমাত্রাকে কি বলা হয়? পরিবৃত্তি তাপমাত্রা। এই ক্ষেত্রে আমরা তাহলে এটাকে বলতে পারি পরিবৃত্তি তাপমাত্রা।
এটা 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো এই সোডিয়াম সালফেটের পরিবৃদ্ধি তাপমাত্রা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্রাব্যতা কি স্পষ্ট ধারণা পেলাম, দ্রাব্যতা রেখা কি সেটা বুঝলাম, আবার দ্রাব্যতা রেখা থেকে বিভিন্ন লবণের দ্রাব্যতা কেমন হবে সেটি বুঝলাম। এবার হলো আমাদের দ্রাব্যতার নীতি। দ্রাব্যতার নীতি হলো একটি লবণ দ্রবীভূত হবে নাকি অধক্ষিপ্ত হবে তা যে নীতির সাহায্যে বোঝা যায় সেটি হলো দ্রাব্যতার নীতি। নীতির বিবৃতি হলো যখন কোন লবণের আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল থেকে বেশি হবে তখন লবণটি অধক্ষিপ্ত হবে, মানে দ্রবীভূত হবে না। আর যখন আয়নিক দ্রাব্যতা গুণফলের সমান হবে তখন হবে সম্পৃক্ত দ্রবণ। আর যখন আয়নিক গুণফল কম হবে সম্পৃক্ত দ্রবণ তখন হয়ে যাবে এটি লঘু দ্রবণ। এখন তাহলে আমাদের বুঝতে হবে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল কি। দ্রাব্যতার নীতি বলতে আমরা বুঝতেছি একটি লবণ পানিতে দ্রবীভূত হবে নাকি অধক্ষিপ্ত হবে সেটি বোঝার জন্য যে নীতি তাকেই বলা হয় দ্রাব্যতার নীতি। দ্রাব্যতার নীতির বিবৃতি হলো যখন আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল থেকে বেশি হবে তখন অধক্ষিপ্ত হবে, যখন আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের সমান হবে তখন সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, যখন আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফল থেকে কম হবে তখন লঘু দ্রবণ হবে। এখন তাহলে আমাদেরকে আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল সম্পর্কে ধারণা নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত করতে আমার 36 গ্রাম লাগে। তাহলে 100 গ্রাম পানিতে যখন আমি 36 গ্রাম লবণ দিই তখন সম্পৃক্ত হয়ে যায়। এবার এখানে সম্পৃক্ত হয় মানে সোডিয়াম ক্লোরাইড এভাবে আয়নিত হবে, আয়নিত হয়ে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। তাহলে এই দ্রবণে সোডিয়াম আয়নের একটি ঘনমাত্রা থাকবে, ক্লোরাইড আয়নের একটি ঘনমাত্রা থাকবে। এখন এই দ্রবণে আমরা আয়নের ঘনমাত্রা কিভাবে হিসাব করতে পারি? আমরা জেনে আসছি যে ঘনমাত্রা সমান হলো মোল ডিভাইডেড বাই আয়তন, অর্থাৎ প্রতি লিটার আয়তনে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় ওই দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি। মোলকে আমরা কিভাবে বের করতে পারি? যে কোনো দ্রবের ভরকে ওই পদার্থের মোলার ভর দ্বারা ভাগ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে এখানে v আমরা বলতে পারি c = w/mv অথবা n/v। তাহলে আমরা একটি লবণের মধ্যে দ্রবণের মধ্যে লবণ যে আয়নিত হবে সেই আয়নগুলোর ঘনমাত্রা বের করার জন্য আমরা তাহলে n/v বা w/mv এই সূত্র ব্যবহার করে আয়নের ঘনমাত্রা বের করতে পারি। তাহলে এখানে আমি 36 গ্রাম লবণ দিয়েছি, আমি বলতে পারি 1 মোল লবণ আয়নিত হয়ে এটার 1 মোল এটার 1 মোল। তাহলে এটার 1 মোল বলতে 58.5 গ্রাম আর এটার 1 মোল বলতে 23 গ্রাম, এটার 1 মোল বলতে 35.5 গ্রাম। 58 গ্রাম লবণ দিলে এখানে সোডিয়াম আয়ন পাওয়া যাবে 23 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত? 36 গ্রাম থেকে কত? 36 গ্রাম লবণ যেহেতু আমি এখানে দিয়েছি তাহলে সোডিয়াম আয়ন পাওয়া যাবে এত ডিভাইড বাই 58.5 ইনটু এখানে 36। তাহলে এখানে একটি পরিমাণ আসবে, সেই পরিমাণটি আমি যদি এখানে বসাই তাহলে এখানে অথবা এই যে মোল, যে এই পরিমাণটিকে মোলার ভর দ্বারা ভাগ করলে মোল বের হবে, একই কথা। তাহলে আমরা এখানে বসাতে পারি যে এত গুণন এত ডিভাইড বাই এত, 23 গুণন 36 ডিভাইডেড বাই 58.5 এটা হলো আমাদের w ডিভাইডেড বাই m। m হলো এই সোডিয়াম আয়নের মোলার ভর, সোডিয়াম আয়নের মোলার ভর হলো 23 গ্রাম পার মোল ইনটু এখানে একটা গ্রাম হলো ইনটু এই দ্রবণের আয়তন কত? আমি এই 100 গ্রাম পানি নিয়েছি তার মানে এটার আয়তন হবে 100 ml। 100 ml কে যদি আমি এখানে লিটারে লিখি 0.1 লিটার, তাহলে এই যে আমি হিসাব নিকাশ করলাম সেটা হবে 6.15 মোল পার লিটার। এই গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে পার মোল উপরে তুললে মোল, লিটার উপরে তুললে পার লিটার। আমি তাহলে বলতে পারি এই যে 36 গ্রাম লবণ আমি এখানে যুক্ত করেছি, তাহলে 36 গ্রাম যুক্ত করার পর এই লবণটা আয়নিত হয়ে যাবে,
এই সোডিয়াম আয়নের ঘনমাত্রা আমি এই সূত্র দিয়ে এভাবে বের করতে পারি, সেটা হলো এত। তাহলে অনুরূপ এখান থেকে যেমন এটার 1 মোল পাওয়া যাচ্ছে, এটার 1 মোলই পাওয়া যাচ্ছে, তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাও একই হবে, W/MB। এখানে 58.5 গ্রাম থেকে 35.5, 1 থেকে কত 36 থেকে কত, ওই কি করলে যে পরিমাণটা আসবে সেটা হলো W। আর এর মোলার ভরটা আমার জানা আছে 35.5, আর আয়তন হলো এখানে 100 ml, এটাকে লিটারে নিতে হবে। লিটার নিয়ে এখানে যদি বসানো যায় তাহলে 6.15 মোল পার লিটার। তাহলে আমি বলতে পারি যে এই সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম আয়নের একটি ঘনমাত্রা আছে, ক্লোরাইড আয়নের একটি ঘনমাত্রা আছে। এবার এই দ্রবণে উপস্থিত যে আয়নগুলো, সেই আয়নগুলোর মোলার ঘনমাত্রার যে গুণফল সম্পৃক্ত দ্রবণে এই আয়নগুলোর মোলার ঘনমাত্রার সর্বোচ্চ ঘাতের গুণফল, ঘাত হলো এই লবণটি যখন আয়নিত হবে, এই আয়নিত হওয়ার যে আনুপাতিক বিক্রিয়া, যেমন 1 মোল আয়নিত হয়ে 1 মোল, এখানে 1 মোল, এই মোলগুলোই হবে এখানে পাওয়ার। তাহলে এর সামনে 1 মোল, তাহলে এখানে পাওয়ার 1, এর সামনে 1 মোল, তাহলে পাওয়ার 1। তাহলে আমরা বলতে পারি সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নগুলোর মোলার ঘনমাত্রা সর্বোচ্চ ঘাতের গুণফলকে বলা হয় ওই লবণের আয়নিক গুণফল, যেটা আমরা কেএসপি দ্বারা প্রকাশ করেছি। তাহলে আয়নিক গুণফল কি হবে? সম্পৃক্ত অবস্থায় যখন না থাকবে, যেমন আমরা দুটি কন্ডিশন বলতে পারি যে 100 গ্রাম পানিতে আমি 35 গ্রাম লবণ যোগ করলাম, তাহলে এটা সম্পৃক্ত হবে না, তার মানে লঘু দ্রবণ। আবার আমি আরেকটি কন্ডিশন বলতে পারি যে 100 গ্রাম পানিতে 37 গ্রাম লবণ দিলাম, এটা কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সব এখানে একই ফিক্সড টেম্পারেচার, এখানেও 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেও 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেও 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 37 গ্রাম যদি আমি 100 গ্রাম পানিতে যুক্ত করি, তাহলে কিছুটা হলে এখানে তলানি পড়বে। যখন তলানি পড়বে তাহলে এটা বলতেছে অধক্ষিপ্ত হবে। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম আয়নের এবং ক্লোরাইড আয়নের যে গুণফল, আর এই ক্ষেত্রে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়নের গুণফল এর সমান হবে না, তার মানে এর থেকে ভিন্ন হবে। তাহলে এই যে অসম্পৃক্ত অবস্থায় আছে, এটা কি আমরা বলতেছি আয়নিক গুণফল, আয়নিক গুণফল। তার মানে সম্পৃক্ত অবস্থায় না থাকলে উপস্থিত দ্রবণে ওই আয়নগুলোর মোলার ঘনমাত্রার সর্বোচ্চ ঘাতের গুণফলকে বলা হবে আয়নিক গুণফল। যদি এটা সম্পৃক্ত অবস্থায় থাকে তাহলেই বলবো আমরা যে কেএসপি মানে হলো দ্রাব্যতার গুণফল, আর অসম্পৃক্ত অবস্থা থাকলে আয়নিক গুণফল বলবো। তাহলে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, আমি আবারো বলছি, যে কোন দ্রবণে উপস্থিত আয়নগুলোর মোলার ঘনমাত্রার সর্বোচ্চ ঘাতের গুণফলকে বলা হবে আয়নিক গুণফল। তাহলে এখানে আমরা বলতে পারি যে কেআইপি এর জন্য হবে সোডিয়াম আয়নের ঘনমাত্রা, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে এখানের যে মান হবে, যেহেতু 35 গ্রাম দ্রবীভূত হলো, তাহলে এই দুইটা মান গুণ করলে কম হবে। আমি মনে করি এখানে 37.5 পাওয়া গেল, এই 6.15 ইনটু 6.15, তাহলে কেএসপি এর মান আসলো 37 বা 37 লিখলাম এটা। আর এই ক্ষেত্রে এটা গুণ করে দেখা গেল এখানে একটা ঘনমাত্রা আসবে, যে ঘনমাত্রা আমি এই সূত্র দিয়ে বের করব, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা সেম আসবে। আমি মনে করি যে এখানে হলো ওইটার থেকে কম, আমি মনে করলাম 36, আবার এখানে আমি মনে করলাম 38, তাহলে কেআইপি 30। তাহলে এখানে আমি বলতে পারি যে সম্পৃক্ত অবস্থায় আমি 37 পেয়েছিলাম, তাহলে এখানে আয়নিক গুণফল 38, তাহলে আয়নিক গুণফলের মান বেড়ে গেছে, আয়নিক গুণফলের মান যখন বেড়ে যাবে তাহলে অধক্ষিপ্ত হবে, এই যে অধক্ষিপ্ত হলো। আর এই ক্ষেত্রে আমি বলতে পারি যে যেহেতু 36 আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফল থেকে কম, তার মানে লঘু দ্রবণ। আর যদি সমান হয় যে 37ই হয়, তখন সেটা হবে সম্পৃক্ত দ্রবণ। দ্রাব্যতার নীতির আলোকে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল আমি দেখালাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই ধারাবাহিকতায় আমরা নেক্সট ক্লাসে যাব। আশা করি তোমরা দ্রাব্যতা, দ্রাব্যতার রেখা, দ্রাব্যতার নীতি, আয়নিক গুণফল এবং সম্পৃক্ত অবস্থায় যে আমরা পেয়েছি দ্রাব্যতা গুণাঙ্ক বা দ্রাব্যতার গুণফল, তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।